বর্তমানে মিডল ইস্টে যে আপনার পলিটিক্যাল ক্রাইসিস এবং এই যে মাস্টারি যে ক্রাইসিস তৈরি হয়েছে, আপনার আধিপত্য ক্রাইসিস সমস্যা, তো এই সমস্যার যে একটা শেষ প্রান্ত অর্থাৎ যে এখন যে ফলাফলটা সেটাই কিন্তু সেই চূড়ান্ত একটা পর্যায়ে কিন্তু আমরা দেখছি পড়ায় পৌঁছে গেছে এবং পৌঁছেছে। তো কাজেই এখন কিন্তু একটা মানে শেষ খেলা, অর্থাৎ কারা এখানে টিকবে এবং কারা টিকবে না তারই একটা ফলাফল কিন্তু আমরা এই বর্তমান দেখেছি। তো আসলে ইসরায়েল এবং আপনার যে 1948 সালের পর থেকে যে এখানে উপস্থিত হয়ে তারা আপনার এই যে মিডল ইস্টে আসার পর থেকেই কিন্তু এই যে ক্রাইসিস তৈরি হয়েছে এবং এই ক্রাইসিসটা আসলে কোন পর্যায়ে যাবে, ইসরায়েলের যে বর্তমান যে ভবিষ্যৎ এখানেই কিন্তু রচনা হবে যে আসলে ইসরায়েলের পরিণতিটা কি হবে। আপনারা তো জানেন যে আসলে ইসরায়েল বড় আশা করে তারা কি করে যে একটা বড় একটা ইসরায়েল হবে, তারা মধ্যপ্রাচ্যে শাসন করবে, বিশ্বে তারা একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং ইহুদিদের যে একটা নাম হবে, সুনাম হবে, এই ধরনের আশা নিয়ে তারা যে দখলদারিত্ব করছে যুক্তরাষ্ট্রের সহযোগিতায়। কারণ যুক্তরাষ্ট্র তো আপনার আটলান্টিক মহাসাগরের উপরে থাকে, সুতরাং সেখান থেকে এসে মিডল ইস্টে এবং সমগ্র এশিয়া, আপনার ইউরোপ বলুন, আপনার এই আফ্রিকা বলুন, এখানে রাজত্ব করতে হলে একটা মানে বন্ধু দরকার, সহচর দরকার। আর সেটা কিন্তু ইসরায়েলকে পেয়ে, কারণ ইসরায়েলরা তো আসলে ইসরায়েল যে আপনার রাষ্ট্রটা, ইসরায়েল তো একটা ছোট রাষ্ট্র এবং ইসরায়েলের যে আপনার ইহুদিরা রয়েছেন তারা তো স্বল্প মানে পৃথিবীতে স্বল্প। তো কাজেই আমরা বলতে চাই যে আসলে ইসরায়েল তার অস্তিত্ব টিকে থাকার জন্য আসলে তারা যে টেকনোলজি, এই টেকনোলজি হচ্ছে ইসরায়েলের বেঁচে থাকার প্রধান অবলম্বন, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি ইহুদিদের টিকে থাকার প্রধান বর্তমানে সম্বল হচ্ছে টেকনোলজি, অর্থাৎ আবিষ্কার, মানে যেটা মানে বুঝতেই তো পারছেন। তো সুতরাং আমরা মনে করি যে ইসরায়েল রাষ্ট্রটি আসলে টেকনোলজির উপর দাঁড়িয়ে রয়েছে, টেকনোলজির উপর নির্ভর করেই টিকে রয়েছে। অপরদিকে এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই যুক্তরাষ্ট্র বিশ্ব আধিপত্য ধরে রাখার জন্য ইসরায়েলকে যেমন বেছে নিয়েছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র টেকনোলজির উপর ভর করে এবং একটা এই যে বৃহৎ একটা ইসরায়েল রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া তারা শুরু করেছে অনেকদিন ধরে, সেটা কিন্তু এই যুক্তরাষ্ট্রের উপর ভর করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তাদের যে ইউরোপীয় মিত্র, আপনারা সকলেই জানেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইসরায়েল ফিলিস্তিন দখল করছে, আপনার লেবানন দখল করছে, সিরিয়ার কিছু অংশ দখল করছে, আপনার মিশরের অংশ দখল করছে, বিভিন্ন আসলে জায়গা দখল, মানে যেখানে সুযোগ পাচ্ছে, যে সাইডে সুযোগ পাচ্ছে সেখান থেকে তারা দখলদারিত্ব বজায় রেখেছে, ইসরায়েল রাষ্ট্রটি বড় করবে। কারণ ছোট রাষ্ট্র দিয়ে তো কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, মাস্টারি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তার জন্য এই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে মিডল ইস্টে কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বিশ্বে কর্তৃত্ব প্রতিষ্ঠা, প্রভাব প্রতিপত্তি, আধিপত্যে বিস্তার করতে হলে আপনার এই যে আপনার ইসরায়েলের প্রধান প্রতিবন্ধক হচ্ছে আপনার হলো বর্তমানে ইরান। এখন প্রশ্ন হচ্ছে যে আরবের তো অনেক রাষ্ট্রগুলো রয়েছে, যেমন আপনার ফিলিস্তিনি ধরুন, ফিলিস্তিনের যে বর্তমান যে প্রশাসন রয়েছে, মাহমুদ আব্বাস তার যে প্রধান, ফিলিস্তিনি শাসক যেটাকে আমরা বলি, এবং আপনার যে জর্ডান রয়েছে, সিরিয়া রয়েছে, ইরাক রয়েছে, তারপরে সৌদি রয়েছে, আমিরাত রয়েছে, ওমান, আরো আরবের যে মিডল ইস্টের যে রাষ্ট্র, কুয়েত রয়েছে, বাহরাইন রয়েছে, কাতার মাতার, সব রাষ্ট্রগুলোর কথা আপনারা সব জানেন। তো আসলে এই রাষ্ট্রগুলোর মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য যে রাষ্ট্র সেটা সৌদি আরব এবং হচ্ছে আপনার কাতার অর্থনৈতিকভাবে অনেক উন্নয়নশীল এবং তেল মেল এগুলো অনেক কিছু গ্যাস উৎপাদন হয়, খনিজ সম্পদ হচ্ছে, বিশেষ করে সৌদি আরবের কথা আমি বলি। আচ্ছা, এখানে ইরানের এত কিসের প্রয়োজন যে আপনার ইসরায়েল ফিলিস্তিনিদের দখল করবে, আপনার এই লেবানন দখল করবে, সিরিয়া দখল করবে, এই করবে সেই করবে, মানে দখলদারিত্ব আর কি। তো আসলে এখানে ইরানের কেন এত প্রয়োজন, ইরান কেন এখানে আসে, সৌদি আরব কেন চুপ থাকে? আপনার এই যে মিশরের মতো একটা রাষ্ট্র চিন্তা করুন, মিশর একটা বিরাট একটা রাষ্ট্র এবং তারা সৈন্য টৈন্য অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি, তো আরব রাষ্ট্রের মধ্যে আপনার মিশরের জনসংখ্যা অনেক বেশি। তো কাজে মিশর কেন আসে না? এবং এই যে সৌদি আরব অনেক বিরাট একটা রাষ্ট্র এবং এখানে বিরাট একটা অর্থনীতি রয়েছে এবং যদিও লোক সংখ্যা কম হয় তারপরে কিন্তু বিরাট একটা অর্থনীতির দেশ, আমিরাত বলুন, তাহলে এদের কেন এত ঠেকা নেই? আপনার ইরানের কেন এত প্রয়োজন? কারণ এখানে একটা আঞ্চলিক একটা প্রভুত্ব রয়েছে এবং মানে রাষ্ট্র এবং গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ জড়িত যে এখানে রয়েছে। এখন আপনার সৌদি আরব বলুন, তারা আপনার ফিলিস্তিনিদের পাশে আসে, বিবৃতি দেয়, তারাও চেষ্টা করে, কিন্তু
আপনার যেহেতু ইসরায়েল এবং আমেরিকা তাদের যে রাজতন্ত্র, তারা যে রাজতন্ত্র এখন বিশ্বে কোথায় আছে তেমন নাই, এই মিডল ইস্টে আছে। কারণ হচ্ছে এই রাজতন্ত্রটা ধরে রাখার জন্য আসলে এই যে আপনার সৌদি আরবের মানুষের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, সৌদি আরবের মানুষ তো আসলে রাজতন্ত্র চায় না, তারা মিছিল মিটিং করতে পারে না। কারণ হচ্ছে এই চাপটা ধরে রাখার জন্য আপনার এই আপনার সৌদির যে রাজ পরিবার, তারা কিন্তু আপনার এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষে। কারণ তারা মনে করে আছে ফিলিস্তিন দখল করে নেয়নি, সেটা আমাদের প্রয়োজন না। কিন্তু তারপরে তার তলে তলে আসলে তাদেরও একটা ভালোবাসা রয়েছে যে মুসলমানদের জায়গা আপনার ইহুদিরা দখল করে নেবে, তাদেরও কিন্তু একটা খারাপ লাগে। কিন্তু তাদের এই যে রাজতন্ত্র টিকে থাকার জন্য আসলে তারা যে কাজ করছে, তারা ঢিল দিলে কিন্তু রাজতন্ত্র কাছের মতো ভেঙে যাবে। তো এর একটা তাদের স্বার্থ রয়েছে। আপনার বর্তমানে যে মিশরে যে সিসি রয়েছে, উনি কিন্তু আসলে এই যে আপনার তাকে মানে একটা শাসক বানিয়ে রেখেছে। তারা কি দরকার, তো ফিলিস্তিন দখল করছে করুক, আমি একটা রাজা হিসেবে আমি আরাম আয়েশ করে আছি, চলতে থাকি। মানে এটা যার যার স্বার্থে শেষে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান কেন আছে, ইরানের কি এত দরকার? সেই 2000 2500 মাইল ফাঁকে একটা রাষ্ট্র আপনি ফিলিস্তিন দখল করলে বা তাদের কি সমস্যা? তারা তো মুসলমান, ইরানও মুসলমান। তো যাই হোক, এখন তাদের যে সমস্যা এই যে আঞ্চলিক যে কর্তৃত্ব, অর্থাৎ আপনার যে ইসরায়েল যদি বড় রাষ্ট্রে পরিণত হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা মিডল ইস্টে তারা কি করবে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, আধিপত্য প্রতিষ্ঠা করবে। সেই জন্য এখানে আপনার ইরান কিন্তু বাধা দিচ্ছে। কিন্তু সৌদি আরব কেন বাধা দিচ্ছে? সৌদি আরব তো ঠিক তার লাইনে ঠিকই রয়েছে, কারণ রাষ্ট্র তো টিকে থাকলে তো আমরা ভালো। এখানে সৌদি আরবের যে জনসাধারণ রয়েছে, তারাও তো আসলে ফিলিস্তিনের পক্ষে। কিন্তু সৌদি আরব হয়তো বিভিন্ন দেশ সজাগ, এগুলো আপনারা সবাই জানেন। এগুলো এখন যে মূল যে খেলাটা, সেটা হচ্ছে যে বর্তমানে যে ইরান এবং ইসরায়েলের যে সংকট মিডল ইস্টে তৈরি হয়েছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করি। তো এখন ইসরায়েলের যে প্রধান যে বাধাটা, সেটা হচ্ছে এই যে আপনার তারা যে মিডল ইস্টে বড় একটা রাষ্ট্র তৈরি করতে চায় এবং একটা মানে বড় রাষ্ট্র করে মিডল ইস্ট এবং সারা বিশ্বের যে কর্তৃত্ব আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, তার জন্য এখন বড় অন্তরায় হচ্ছে ইরান। এবং এই বাধাটা হচ্ছে আর ইরানের ইরান আপনার মিসাইল তৈরি করুক, আপনার বিভিন্ন যেসব যুদ্ধ বিমান তৈরি করে, তাদের সমস্যা। কিন্তু এখন ইসরায়েলের এই যে গ্রেটার ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল একটা বড় রাষ্ট্র হবে, তার যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, বাসনা, ইচ্ছা, তা পূরণ করার জন্য এখন প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র। কারণ এই পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে আপনারা জানেন যে একটা পারমাণবিক অস্ত্রের কত ক্ষমতা এবং একটা পারমাণবিক রাষ্ট্রের কত পাওয়ার থাকে। তো এটা আপনার নতুন করে আর বলার কিছু নেই। তো এখানেই হচ্ছে ইসরায়েলের বড় ফ্যাক্ট। ইসরায়েল কিন্তু এখানে যখন থেকে আপনার ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তখন থেকে কিন্তু আসলে এখানে হামলা করার একটা পায়তারা করছে। এবং কিভাবে ইরানের হামলাটা ঠেকানো যায়, আমেরিকা দিয়ে হোক, পশ্চিমাদের ইউরোপ টিউব সবাইকে দিয়ে কিন্তু আসলে চেষ্টা অবতার কম করে নেই। কারণ আমেরিকার জন্য কিন্তু একটা বাধা, যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, এটা কিন্তু আপনার বিশ্ব আধিপত্যের জন্য আপনার যুক্তরাষ্ট্রের জন্য একটা বাধা। তো সুতরাং যুক্তরাষ্ট্র বলুন, ইরান বলুন, আপনার ইসরায়েল বলুন, সবাই কিন্তু আসলে চাচ্ছে যে ইরানকে যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে। তারা বহু চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তো আসলে পরিশেষে এখন ইসরায়েল যে একটা বৈধতা পেয়েছে, অর্থাৎ ইরানে হামলা করার যে একটা বৈধতা, তারা কিন্তু ইতিমধ্যে পেয়েছে। এখন কি ধরনের হামলা করবে, সেটাই এখন একটু দেখার বিষয়। এবং ইরান আসলে এই হামলার কতটুকু জবাব দিতে পারবে। আপনার বর্তমানে আপনার ইরানে আপনার ইসরায়েল বলুন, আমেরিকা বলুন, মিত্ররা বলুন, যাই বলুন না কেন, এখন এই যে আপনার যুদ্ধ বিমান দিয়ে, মিসাইল দিয়ে, এগুলো দিয়ে আসলে ইসরায়েলকে মানে আমেরিকাকে ভয় দেখে লাভ নেই। কারণ যুদ্ধ বিমান বলুন, এই বলুন, সেই বলুন, এখন এইসব মিসাইল বলুন, আপনার এইসব আধুনিক টেকনোলজি কিন্তু এখন ইরানের হাতে রয়েছে। বিশেষ করে ইরানের কিন্তু এখন পাশে ভালো বন্ধু রয়েছে, যেমন চীন রয়েছে, রাশিয়া রয়েছে। আবার এদিকে কিন্তু আসলে আমেরিকা এবং ইসরায়েল, তারাও কিন্তু টেকনোলজি এগিয়ে। সুতরাং এখানে অ্যাটাক টু অ্যাটাক হলে পরে এটা উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত, আসলে লাভ কারোরই হবে না। আমরা বলতে চাই যে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে অ্যাটাক টু অ্যাটাক, অর্থাৎ এই ধরনের অ্যাটাক টু অ্যাটাক হলে পরে আপনার কী হবে, ইরান এবং ইসরায়েল আসলে কেউ জয়লাভ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ইসরায়েল একবার হামলা করলো, ইরান একবার হামলা করলো। ইসরায়েল তো ছোট রাষ্ট্র, এই 2-4 বার অ্যাটাক টু অ্যাটাক হলে পর তো তেল আবিবকে খুঁজে পাওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের ক্ষতি বলতে আপনার যে মিডল ইস্টে যে আপনার সামরিক যে ঘাঁটিগুলো রয়েছে, এখানে তো আসলেই যতক্ষণ পর্যন্ত এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা না চালাবে যুক্তরাষ্ট্র, ততক্ষণ পর্যন্ত হয়তো আপনার ইরান হয়তো এইসব রাষ্ট্রের মধ্যে যেসব সামরিক স্থাপনা রয়েছে, ঘাঁটি রয়েছে, এখানে হয়তো হামলা চালাবে না। কিন্তু
যদি এই আপনার এই যেসব রাষ্ট্রগুলো আপনার এই যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, এখান থেকে হয়তো ইরানে হামলা করতে, হয়তো এই দেশের যারা যে রাষ্ট্রপ্রধানরা রয়েছে, প্রশাসন রয়েছে, তারা কিন্তু আসলে এই মুহূর্তে মানে হামলা করতে, তারা জায়গা ব্যবহার করতে দেবে না। তো সুতরাং যুক্তরাষ্ট্রের যে আরও আপনার আফ্রিকার মধ্যে যে বিশেষ করে আমরা দেখলাম যে আসলে ওই যে মরিশাসের পাশাপাশি যে একটা দ্বীপপুঞ্জ রয়েছে, সেখানে ব্রিটেন এবং আপনার আমেরিকার যৌথ একটা সামরিক ঘাঁটি রয়েছে, বিরাট যুক্তরাষ্ট্রের সবথেকে বড়। আবার আপনার মনে আসছে না তো, যাই হোক সেই ঘাঁটিটা রয়েছে, সেই ঘাঁটিতে কিন্তু আসলে ইরান ইতিমধ্যে হামলা করছে। অর্থাৎ ইরানের একটা টার্গেট যে যদি তারা আপনার ইসরায়েল হামলা চালায়, শুধু ইসরায়েলের তারা হামলা চালাবে না, আমেরিকাও তারা হামলা, এমনকি তারা আমেরিকার যে রাষ্ট্র রয়েছে সেখানেও হামলা চালাতে পারে যদি অসহনীয় হয়। কারণ হচ্ছে যে তার এই হলো ব্যাপার। তো আসলেই আমরা বলতে চাই যে আসলেই যুক্তরাষ্ট্র এখানে যদি প্রেশার দিয়ে হামলা চালায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার রাশিয়ার চীন যদি সরাসরি এই যুদ্ধে আসে, তাহলে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা ফেলে দেওয়া যাবে না। তো আমরা মনে করি যদিও বিশ্বযুদ্ধ বেঁধে যায়, এক্ষেত্রে আমেরিকাও জয়লাভ করতে পারবে না, রাশিয়াও পারবে না, ইরানও পারবে না, যুক্তরাষ্ট্র। কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে তেল আবিব। কারণ ছোট্ট একটা শহর, ইরান তো বিরাট একটা রাষ্ট্র, এটা ভেঙে তছনছ হয়ে গেলেও, তাছাড়া আপনার এই যে ইরানের তো বিরাট একটা সামরিক বাহিনী রয়েছে, তারা যদি আপনার এই ইরাক হয়ে, সিরিয়া হয়ে যদি আপনার ইসরায়েলে প্রবেশ করে বসে, এই ক্ষেত্রে আপনার যদি আপনার এই ইউরোপের সৈন্যগুলো আসে, ন্যাটোর আমেরিকার সৈন্য টৈন্য আসে, সেক্ষেত্রে একটা বিরাট এখানে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে সংকটে পড়বে। তো আমরা বলতে চাই যে আসলে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটে অ্যাটাক টু অ্যাটাক হলে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল। তো আসলে ইসরায়েল আসলে চেষ্টা করছে যে যদি কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র নষ্ট করে দিয়ে আমরা যে কোনোভাবে, যেহেতু যুক্তরাষ্ট্র পৃথিবীর মোড়ল এবং ইউরোপের যে তারা এখনও অর্থের দিক দিয়ে অনেক বেশি, অস্ত্রের দিকে অনেক বেশি, তো কাজেই তাদেরকে দিয়ে যদি ইরানকে যে কোনোভাবে থামিয়ে দিয়ে পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে সেটা সফল হতে পারবে। তো সুতরাং আসলে ইসরায়েল এখন প্রধান মাথা ব্যথা হচ্ছে ইরানের হচ্ছে পারমাণবিক অস্ত্র। তো সবাই বুঝতে পেরেছেন, দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।